আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। সো দেখতে পাচ্ছি দেখেই কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে কারা জয়েন করেন। আমি এখন পর্যন্ত একটু ওয়েট করি মূল আলোচনায় যাওয়ার আগে। তারপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের সাথে লাইভে জয়েন করছেন। সো ধন্যবাদ আপনাদেরকে লাইভের সাথে আমাদের সাথে জয়েন করার জন্য। তো যাই হোক, আমি আজকে আসলে যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, আপনারা হয়তো ইতিমধ্যে ভিডিওর ক্যাপশন দেখে বা টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ের সবচাইতে আলোচিত টপিক হোটেল বুকিং, কোয়ারেন্টাইন বুকিং প্যাকেজ নিয়ে যে আসলে একটা বিড়ম্বনা চলছে। আমাদের প্রবাসী ভাইরা আসলে যে সমস্ত ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে, অনেকের ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছে, অনেকে ঘন্টার পর ঘন্টা এয়ারলাইন্সের অফিসের সামনে দাঁড়িয়ে থেকেও হোটেল বুকিং করতে পারছেন না। এই পুরো প্রক্রিয়াটা নিয়েই আসলেই আমি কিছু বিশ্লেষণমূলক আলোচনা করব। আশা করি আপনাদের উপকার হবে এবং সেই বিশ্লেষণমূলক আলোচনার পাশাপাশি আমি আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে আসলে এই যে বিড়ম্বনার শিকার আমরা হচ্ছি, আসলে এই থেকে কি কোনো বাঁচার উপায় আছে বা ছিল? বা এখনো কি যদি আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করি, তাহলে কি আসলে আমরা কি এই আ ইয়া থেকে বিড়ম্বনা থেকে মুক্তি পেতে পারি কিনা? তো ১ম এ আসা যাক এই কোয়ারেন্টাইন হোটেল বুকিং নিয়ে। আপনারা জানেন যে সৌদি সরকার ২০ই মে রাত্রি ১২টা ১ মিনিট থেকে ঘোষণা দিয়েছিল যে সৌদি আরবে যারা অ্যারাইভাল করবেন তাদেরকে অবশ্যই হোটেল বুকিং করতে হবে যাদের করোনা ভাইরাসের ভ্যাকসিন না দেওয়া আছে। এখানে কয়েকটা ক্যাটেগরি আছে যেগুলি ১ম এ যখন সিভিল অ্যাভিয়েশন অথরিটি আমাদেরকে একটা সার্কুলার দিয়েছিল, তখন আমরা দেখতে পেরেছিলাম যে এখানে লেখা আছে যে যাদের ২ ডোজ করোনা ভাইরাসের টিকা দেওয়া আছে এবং সৌদি আরবের থেকে যারা এসেছেন, ছুটিতে এসেছেন, তারা যদি ১ ডোজ করোনা টিকা দিয়ে থাকেন এবং তাদের তাওয়াক্কুল ন্যাপে যদি ইমিউনো শো করে, তাহলে তারা সৌদি আরবে ব্যাক করতে পারবেন এবং এজন্য কোনো হোটেল বুকিং এর প্রয়োজন পড়বে না। বাট এখন প্রশ্ন হচ্ছে যে আমি এমনও অনেক মানুষকে জানি যে যারা বাংলাদেশে আসার পরে, ছুটিতে আসার পরে করোনা টিকা নিয়েছেন কিন্তু তারা ২ ডোজ কমপ্লিট করতে পারেননি। ১ টা ডোজ কমপ্লিট করেছেন। এখন বাংলাদেশ থেকে যারা করোনা ভাইরাসের টিকা নিয়েছেন, ১ টা ডোজ নিয়েছেন, ২ টা ডোজ কমপ্লিট করেন নাই। তাদের তো ইমিউন শো করবে না। তাই না? ইমিউন শো করবে না এবং তারা ডোজটাও কমপ্লিট করতে পারেনি। ইভেন দো বাংলাদেশে যে কোভিশিল্ড ভ্যাকসিনটা যারা নিচ্ছেন বা দিয়েছেন, এটা কিন্তু সৌদি সরকার অনুমোদিত ভ্যাকসিন। এটা হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা ডেভেলপ ভ্যাকসিন কোভিশিল্ড। এটা কিন্তু ভ্যাকসিনের অনুমোদনের লিস্টের মধ্যে রেখেছে। এখন এই অনুমোদনের লিস্টে থাকার পরেও ২ টা ডোজ কমপ্লিট না হবার কারণে কোয়ারেন্টাইন প্যাকেজ দিতে হচ্ছে, অথবা ওই যে তাওয়াক্কাল অ্যাপের মধ্যে আপনার ইমিউন শো করছে না, এই কারণে আপনাকে কোয়ারেন্টাইন প্যাকেজ দিতে হচ্ছে। সো ইন জেনারেল আমি যদি বলি, তাহলে একটু সহজ ভাষায় বলি যে যদি আপনি সৌদি আরব থেকে ছুটিতে এসে থাকেন, আপনার ২ টা ডোজ বা ১ টা ডোজ, যেকোনো যদি ২ টা ডোজ বা ১ টা ডোজ যদি নেওয়া থাকে, তাহলে আপনি সৌদি আরবে ব্যাক করতে পারবেন উইথআউট হোটেল বুকিং। আপনি বাংলাদেশে অবস্থানকালে আপনি ছুটিতে এসে থাকেন অথবা যদি আপনি নতুন যান, এরকম যেকোনো ক্যান্ডিডেট যদি বাংলাদেশ থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে থাকেন, সেটা ১ ডোজ যদি নিয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই হোটেল বুকিং করতে হবে যদি ২ ডোজ কমপ্লিট না করা থাকে। কারণ বাংলাদেশ থেকে অবস্থানরত অবস্থায় আপনি যদি ভ্যাকসিন নিয়ে থাকেন, সেটা আপনার তাওয়াক্কাল ন্যাপে শো করবে না। সো অ্যাজ এ রেজাল্ট আপনাকে হোটেল বুকিং করতেই হবে। তো যাই হোক, আমি এখন এই ডোজের কমপ্লিকেশনটা থেকে একটু বের হয়ে আসি। এখন যদি হোটেল বুকিংটা করতে হয়, তাহলে কিভাবে হোটেল বুকিং করতে হবে? সৌদি এয়ারলাইন যেটা বলেছে সেটা হচ্ছে যে শুধুমাত্র, যদিও আমরা জেনেছি, আমি একটু ব্যাক স্টোরিতে যাই, যে যদি আমরা জেনেছি যে সৌদি সরকার শুধুমাত্র রিয়াদে 889 লাইসেন্স প্রপার্টি রেখেছে, যার যেকোনো একটা প্রপার্টিতে, প্রপার্টি বলতে এখানে ফার্নিশড অ্যাপার্টমেন্ট আছে, সিগগা আছে, এখানে 3 স্টার হোটেল আছে, 4 স্টার হোটেল আছে, 5 স্টার ক্যাটাগরি হোটেল আছে। এখানে কিন্তু অনেক এক্সপেন্সিভ হোটেল আছে, আবার লোয়েস্ট অপশনও আছে। সবকিছু মিলিয়ে শুধুমাত্র রিয়াদ শহরেই 889 মানে ৮৮৯ টি প্রপার্টি তারা রেখেছে, যেখানকার যেকোনো একটাতে বুকিং থাকলেই কিন্তু আপনি বৈধভাবে সেখানে কোয়ারেন্টাইন কমপ্লিট করে আপনার কর্মস্থানে জয়েন করতে পারবেন। কিন্তু সৌদি এয়ারলাইন কি করেছে? সৌদি এয়ারলাইন শুধুমাত্র তাদের ওয়েবসাইটে যে কোয়ারেন্টাইন প্যাকেজ বলে যে অপশনটা রেখেছে, সেখানে ৩ ধরনের হোটেল রেখেছে। এটা আমি আগের লাইভে বলেছিলাম। অনেকের কাছে ব্যাপারটা রিপিটেড মনে হইতে পারে। বাট আমি আসছি যে কেন আমি এই পয়েন্টটা উত্থাপন করছি। সো এখানে 3 স্টার ক্যাটেগরি যেটা আছে সেটা ছিল 2900 সামথিং, তারপরে ছিল 4 স্টার, তারপর ছিল ৫ স্টার। সর্বোচ্চ ৭,০০০ ৮,০০০ রিয়াল পর্যন্ত হোটেল বুকিং আছে। এখন কথা হচ্ছে যে এখানে বাংলাদেশী শ্রমিক যারা যাচ্ছে তাদের জন্য তো এটা প্র্যাকটিক্যাল না। আমাদের বাংলাদেশী লেবার ক্যাটেগরি, আমরা যদি শ্রমিক ক্যাটেগরি দেখি, তাহলে তারা এমনিতেই টিকেটের অনেক উচ্চ মূল্যে তাদেরকে টিকেট পারচেজ করতে হচ্ছে। তার উপর যদি তাদের আবার এগেইন যদি ৬০-৬৫ হাজার টাকা দিয়ে হোটেল বুকিং করতে হয়, এটা কিন্তু একেবারেই আমাদের জন্য প্র্যাকটিক্যাল অপশন না।
এটা খুবই কষ্টকর। তারপর একটা ব্যাপার দেখেন, যে ধরে নিলাম যেটা প্র্যাকটিক্যাল, কোনোভাবে আপনি টাকা অ্যারেঞ্জ করলেন, সবকিছু করলেন। কিন্তু এখানে আরেকটা কন্ডিশন কি আছে? কন্ডিশনটা হলো যে যদি আপনি সৌদি এয়ারলাইন্স এর ওয়েবসাইট থেকে হোটেল বুকিং না করে থাকেন, তাহলে আপনার হোটেল বুকিংটা অ্যাকসেপ্ট হবে না। কিন্তু সৌদি অথরিটি কিন্তু এটা বলে নাই। গাকা কিন্তু এটা বলে নাই। সিভিল এভিয়েশন, সৌদি আরবের সিভিল এভিয়েশন কিন্তু এটা বলে নাই যে না, বুকিং হ্যাজ টু বি ডান বা বুকিংটা আপনাকে অবশ্যই করতে হবে সৌদি এয়ারলাইন্স এর ওয়েবসাইট থেকে। এটা কিন্তু সার্কুলারের মধ্যে ছিল না। কিন্তু প্রত্যেকটা এয়ারলাইন্স এর নিজস্ব পলিসি আছে। সৌদি আরব বলতেছে যে আমাদের কাছ থেকে যারা টিকিট নিয়েছে বা আমাদের টিকিটে যারা যাবে তাদেরকে অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে, কারণ তাদের ওই জনবল নাই ভেরিফাই করার যে সে ফার্নিশড অ্যাপার্টমেন্ট থেকে বুক করেছে, সেই ফার্নিশড অ্যাপার্টমেন্টে তার আদৌ বুকিং আছে কিনা, সেটা ভেরিফাইড কিনা, বা সেখানে পে করেছে কিনা। এই সমস্ত কমপ্লিকেশনস থেকে বেরিয়ে আসার জন্য তারা কি করেছে, তারা যে যে হোটেল বুকিংগুলি ডিরেক্টলি করতে পারে তাদের ভ্যান্ডর দিয়ে বা তাদের এজেন্ট দিয়ে, সেই হোটেলগুলি তারা রেখেছে, হুইচ ইজ 3 স্টার, 4 স্টার, 5 স্টার। এখন কথা হচ্ছে ভাই, সৌদি এয়ারলাইন্সে 3 স্টার, 4 স্টার, 5 স্টার তো আসলে আমাদের জন্য প্র্যাকটিক্যাল না। আমরা তো এত টাকাতে হোটেল বুকিং করতে পারবো না। তাহলে আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোনটা? আমাদের জন্য প্র্যাকটিক্যাল হচ্ছে লোয়েস্ট ক্যাটাগরির যে অপশনগুলি আছে সেইগুলি। যেমন আমি একটা কথা বলি, আমি সৌদি আরবের একটা কোম্পানির মাধ্যমে আজকে জানতে পেরেছি যারা ফিলিপিন থেকে ফ্লাইট যাচ্ছে, ফিলিপিনে যারা যাচ্ছে তারা ফিলিপিন এয়ারলাইন্স তাদের জন্য হোটেল বুকিং এর অপশন রেখেছে। তারা মাত্র 1300 থেকে 1500 রিয়ালের মধ্যেও কোয়ারেন্টাইনের হোটেল তারা পেয়েছে। এটা তো আমরাও জানি যে সৌদি আরবে যদি কোনো ফার্নিশ অ্যাপার্টমেন্টে আপনি থাকতে যান, তাহলে কিন্তু আপনি খুব সহজেই লাইক 100, 150, 200 রিয়ালও আপনি হোটেল বুকিং পাবেন। তো যেখানে 6 নাইট মানে টোটাল প্যাকেজটা ফিলিপিনিরা পাচ্ছে হচ্ছে 1300 থেকে 1500 রিয়ালের মধ্যে, ফিলিপিনি এয়ারলাইন্স ডিরেক্টলি অ্যারেঞ্জ করতেছে। অথচ সৌদি এয়ারলাইন্স আমাদের উপরে শুধুমাত্র তাদের এই সুবিধার্থে এত বড় একটা বোঝা আমাদেরকে চাপিয়ে দিচ্ছে। এই অপশনটাও খোলা রাখে নাই, যেটা দুবাই কিংবা কাতার কিংবা অন্যান্য এয়ারলাইন রেখেছিল, যে তারা একটা লিস্টেড হোটেল দিয়ে দিয়েছে, যে হোটেলের মধ্যে 100টা হোটেল আছে। এই লিস্টের মধ্যে এই যে কোনো একটা যদি আপনারা নিজ দায়িত্বে বুক করেন তাহলে আপনারা যেতে পারবেন। এই অপশনটা কিন্তু এয়ারলাইন্স রাখে নাই। এয়ারলাইন কি বলতেছে যে আমি যা পারবো সেটাই তোমাকে করতে হবে। ইনফ্যাক্ট মানে ওই যে প্রবণ বাক্যের মতো হয়ে গেল যে আমি যেটুকু পারি এটুকুই তোমাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু আমার কাছে সৌদি সরকারের যে অপশন আছে, কিন্তু আমি সেই অপশনটা নিতে পারছি না, অ্যাভেল করতে পারছি না। সো এটা কিন্তু আলটিমেটলি আমার জন্য একটা বোঝা হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে যে আমাদের আসলে লোকাল যে অথরিটি আছে, এয়ারলাইন অথরিটি আছে, তাদের খামখেয়ালির কারণে। নাও লেটস কাম টু দা, এখন কথা হচ্ছে যে এটা একটা ফরেন এয়ারলাইন্স। এই ফরেন এয়ারলাইন্স এর আসলে অনেক কিছু হয়তো বা আমাদের কাছে করণীয় নাই, তারা যেটা বলবে সেটাই মানতে হবে। সো বাংলাদেশ এয়ারলাইন কি করছে? বাংলাদেশ এয়ারলাইন্স এর হোটেল বুকিং এর জন্য কোয়ারেন্টাইন প্যাকেজ রেখেছে, সেখানেও আমি গিয়েছিলাম। বাট সারপ্রাইজিংলি যে জিনিসটা দেখা গেল সেটা হচ্ছে সৌদি এয়ারলাইন যে প্যাকেজগুলি রেখেছে, মোরলেস বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে গেলেও সেখানেও ওই একই প্যাকেজগুলি দেখা যাচ্ছে। ওই 2920 রিয়াল থেকেই শুরু, মানে তারা ওই 3 স্টার ক্যাটাগরি থেকেই শুরু করেছে তাদের অপশন। সো বোঝা যাচ্ছে যে এইটা এবং সৌদির মধ্যে কোনো পার্থক্য নেই। তো তার মানে বাংলাদেশ বিমানের যত হোটেল বুকিং আছে তাদের ওই সিমিলার প্রাইসেই হোটেল বুকিং করতে হচ্ছে। সো নাও কাম টু দ্য পয়েন্ট, যে বাংলাদেশ বিমান আমাদেরকে এই ফ্লেক্সিবিলিটি দিয়েছে কিনা, যে লাইসেন্স যে হোটেলগুলি আছে 900 889টা রিয়াদের কথা আমি বলছি, যে এইখান থেকে যদি কেউ আলাদাভাবে হোটেল বুকিং করে তাহলে কি বিমান অ্যাকসেপ্ট করবে? অ্যান্সারটা না। তারা 25 মে একটা সার্কুলার দিয়েছে, সেখানে বলেছে যে তারা ওই তাদের ওয়েবসাইট থেকে বুকিং না হলে তারা কোনো বুকিং অ্যাকসেপ্ট করবে না। তার মানে এই বিমানের মাধ্যমেও যদি আপনাকে বুকিং এ যেতে হয়, তাহলেও আপনাকে সেই বেশি টাকা দিয়েই হোটেল বুকিং এ যেতে হচ্ছে। তো ঘুরে ফিরে কিন্তু আসলে আমাদের সেই বেশি টাকা দিয়েই হোটেলে থাকতে হচ্ছে। যেই লাউ সেই কদু। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি সৌদি আরবে যাইতে চান, এই মতো অবস্থায় যদি আপনার ভ্যাকসিন না দেওয়া থাকে, মানে সৌদি ফেরত না হয়ে থাকেন, নতুন যেতে থাকেন, বাংলাদেশ থেকে ভ্যাকসিন নিয়ে থাকেন, তাহলে আপনাকে 2 ডোজই কমপ্লিট করতে হবে, না হলে 60-70 হাজার টাকা আপনাকে পে করতেই হবে। সকালবেলা আমাদের কাছে এজেন্সিতে ফোন আসছিল যে সৌদি এয়ারলাইন্সে দাঁড়িয়ে আছে, তার ফ্লাইট হচ্ছে উইদিন 72 আওয়ারের মধ্যে, সে হোটেল বুকিং করতে পারছে না, টাকা দিয়েও সে হোটেল বুকিং পাচ্ছে না, কারণ অনেক লম্বা কিউ। সো ওভারঅল এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে সৌদি আরবের দরজা আপনার জন্য খোলা আছে, তারা বলছে ফ্লাইট চালু আছে, আপনাকে সব রাস্তা দেখিয়েছে, কিন্তু যখন আপনি বাস্তবে এই পদক্ষেপগুলি নিতে যাবেন, তখন এটা আপনার জন্য মানে বিরাট একটা অগ্নি পরীক্ষা। এটা আসলে কোনোভাবেই উত্তীর্ণ অসম্ভব বলবো না, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস এটা আসলে প্র্যাকটিক্যাল না। এখন আপনি বলতে পারেন যে আমি এই জিনিসটা কিভাবে আপনাকে বলতেছি যে এটা প্র্যাকটিক্যাল না। এটা বলার কারণ হইলো যে যখন শুধুমাত্র পিসিআর টেস্ট করে আমাদের যাত্রীরা যেতে পারতো, তখন 1-2 মাসের মধ্যে কোনো ফ্লাইট ছিল না। আর এখন যদি আমরা ফ্লাইট চেক করে দেখি, তাহলে এখন দেখতে পাচ্ছি যে ফ্লাইট অ্যাভেলেবেল আছে, তাও লোয়েস্ট ফেয়ারে। তো এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে সমস্ত কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন আমাদেরকে দেয়া হয়েছে, সেই টার্মস এন্ড কন্ডিশনস গুলি ফুলফিল করে অনেক যাত্রী যেতে পারছে না। এই কারণে ফ্লাইট খালি এবং এই জন্য টিকিট সস্তায় পাওয়া যাচ্ছে। সিম্পল। আচ্ছা, যেই হোক,
এখন আমি যত বড়ই ইতিহাস আপনাদেরকে শোনাইলাম না কেন, যত বড় রামায়ণ গাথাই আপনাদেরকে শোনাইলাম না কেন, এটার আসলে সমাধানটা কোথায়? সমাধানটা ওই ঘুরে ফিরে ভ্যাকসিনের কাছেই আসতেছে। যে যদি আমাদের এই প্রবাসী যারা যাচ্ছে, প্রবাসী ভাইরা যদি ভ্যাকসিনেটেড থাকতো, তাদের যদি ২ টা ডোজ নেওয়া থাকতো, তাহলে কিন্তু তাদের এখন এই করোনা ভাইরাসের জন্য আলাদা করে ৬০-৭০ হাজার টাকা তাদের বোঝায় আসতো না। আমরা মেরাজ হোসেন গাজী বাংলা ভিশনের যে প্রবাসী যে সংবাদগুলি কভার করে থাকেন, প্রবাসীদের খুব প্রিয় একজন ব্যক্তিত্ব। তার একটা লাইভ দেখতেছিলাম গত সপ্তাহতে। এখানে বলা ছিল যে ১,২০,০০০ ডোজ টিকা প্রবাসীদের জন্য ডেডিকেটেড রাখার কথা ছিল। যেটা যদি ২ ডোজ দেয়া হয় তাহলে কিন্তু ৬০,০০০ প্রবাসী সেই ভ্যাকসিনেশন আর আওতায় আনার কথা ছিল। কিন্তু উনি নিজেও জানে না যে আসলে অনুমোদন হওয়ার পরেও এই ১,২০,০০০ ডোজ টিকা আসলে কোথায় আছে। এটা যদি আসলে আমাদের প্রবাসী ভাইদের পর্যন্ত আসতো তাহলে কিন্তু অবশ্যই এটা অনেক বড় উপকার বয়ে আনতো। এখন কথা হচ্ছে পাস্ট ইজ পাস্ট, যেটা গেছে তো গেছেই। আমাদের আসলে সমাধানটা কি? সমাধানটা হচ্ছে যে সৌদি আরব একটা ওয়েবসাইট করেছে যেখানে ভ্যাকসিনেটেড যারা ট্রাভেলার আছে বা যারা প্রবাসী আছে, যারা সৌদি আরব থেকে ভ্যাকসিন নেয় নাই, তাদেরকে ওখানে ফর্ম ফিল আপ করে বা তাদেরকে ইনফরমেশন গুলো দিয়ে সৌদি আরবে যেতে পারবে। সেক্ষেত্রে তাদের কোয়ারেন্টাইন থাকার প্রয়োজন নাই। এখন কথা হচ্ছে ওইখানে আমি গিয়েছিলাম, ওইখানে সব তথ্য দিলাম। ওখানে লেখা আছে পাসপোর্ট নাম্বার, আপনি কোন ফ্লাইটে যাচ্ছেন, কবে যাচ্ছেন, আপনি ১ম ডোজটা কবে নিয়েছেন, ২য় ডোজটা কবে নিয়েছেন, পুরা তথ্য সেখানে দেওয়া আছে। এখানে দেখলাম জনসনের একটাও টিকার অপশনটা দেওয়া আছে। মানে জনসনের টিকা সম্পর্কে আপনারা জানেন হয়তো যে জনসনের টিকা হচ্ছে একটা ডোজ। এই সিঙ্গেল ডোজ যদি আপনারা দিয়ে থাকেন বা দেন তাহলে কিন্তু আপনাদের ২য় ডোজ আর দেওয়ার দরকার নাই। তো যেহেতু আমাদের হাতে সময় কম, যাদের ভিসা হয়ে গেছে তারা জানি যে ভিসা স্ট্যাম্প থেকে শুরু করে ৯০ দিন পর্যন্ত তাদের মেয়াদ থাকছে। তার মানে এখন যদি সে ইচ্ছা করে যে আমি ১ম ডোজ নিবো, তারপর অপেক্ষা করব, তারপর ২য় ডোজ নেবো, এটা কিন্তু আমাদের জন্য এগেইন বাস্তবসম্মত না। তাহলে বাস্তবসম্মত উপায় কি? যে যদি আমাদের কর্তৃপক্ষ এই প্রবাসীদের কথা চিন্তা ভাবনা করে জনসনের টিকাটা যদি আসলে আমাদের প্রবাসী ভাইদেরকে দেওয়া হয়, তাহলে কিন্তু ১ম টিকা নেওয়ার মানেই হচ্ছে তার ডোজ কমপ্লিট হয়ে গেল। কারণ জনসনের টিকা হচ্ছে ১ ডোজের। এবং এই ১ ডোজের ১৪ দিনের মধ্যেই কিন্তু সে হচ্ছে ফুলি ভ্যাকসিনেটেড হয়ে যাবে। তার কোনো কোয়ারান্টাইন এর প্রয়োজন পড়বে না। এবং এটা সৌদি সরকার অনুমোদিত। সো এখন কথা হচ্ছে যে আমাদের এই যে প্রবাসী যারা আছে তারা কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে আসলে বিদেশ যায়। যদি এমনও হয় যে না এই ভ্যাকসিনটা আসলে প্রবাসীদেরকে কিনে যেতে হচ্ছে, তারপরেও কিন্তু অনেকে আছে যে ইনস্টেড অফ পেইং 60,000 তারা কিন্তু ৪-৫ হাজার টাকা পে করে যেতেও তাদের পক্ষে গায়ে পায়ে বাঁচবে না। যে আমি ৬০-৬৫ হাজার টাকা হোটেল বুকিং করে অনিশ্চিত ট্রাভেল করার থেকে আমি যদি ৪-৫ হাজার টাকা পে করেও যদি আমি ভ্যাকসিন নিয়ে যাই, তাহলে এটা কিন্তু আমার জন্য একটা সুবিধা। একে আমি রোগমুক্ত থাকতে পারলাম, সুস্থ থাকতে পারলাম। সারা জীবনের জন্য আমার একটা স্ট্রেংথ আসলো যে না আমি সিকিউরড এগেইনস্ট করোনা ভাইরাস। আপনি নিজেও একটু প্রফুল্ল থাকবেন যে করোনা আপনাকে কিছু করতে পারবে না। এট দ্য সেম টাইম আপনাকে কোয়ারান্টাইনের ঝামেলাটাও পড়তে হইল না। তো তার মানে আসলে সব কথাই হোক যে এখন ২ ডোজ হোক, ১ ডোজ হোক, নাইমার থেকে কানামা ভালো। জনসন যদি আমরা না আনতে পারি সমস্যা নাই। এই কোভিশিল্ডের টিকায় যদি আসলে এই প্রবাসীদেরকে প্রায়োরিটি বেস দেওয়া হয়, ১ম ডোজ এবং ২য় ডোজ একটু প্রায়োরিটির মাধ্যমে যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এই প্রবাস খাতটা বিরাট একটা হুমকির মধ্যে থেকে বেঁচে যাবে। এবং এই যে প্রবাসীদের যে এই যে বিড়ম্বনাটা, এই যে তাদের টাকা পয়সা খরচ করেও তারা আসলে অনিশ্চিত, হোটেল বুকিং নাকি নন রিফান্ডেবল। আবার দেখেন সমস্যাটা কোথায়? আপনি দেখা গেল যে ৭২ ঘন্টা আগে হোটেল বুকিং করলেন, আপনি সেম টাইমে আপনি করোনা স্যাম্পলও দিয়ে আসলেন, হোটেল বুকিং হয়ে গেল, আপনি পেমেন্ট করে দিয়েছেন, ফ্লাইটের মানে ৭২ ঘন্টার আগে তো স্যাম্পল দিয়েছেন। ফ্লাইটের ১ দিন আগে জানতে পারলেন যে আপনার করোনা পজিটিভ। তখন কি করবেন? হোটেলের মধ্যে তো ওখানে লেখা আছে যে হোটেল ইস নন রিফান্ডেবল বা নন চেঞ্জেবল এখানে লেখা আছে। তাহলে দেখা গেল যে যদি আপনার হোটেল বুকিং চেঞ্জ না করতে পারেন, টাকাটাও যদি রিফান্ড না পান তাহলে তো আপনার টিকেটের সাথে টিকেট হয়তো মার যায় না। এটা ডেট চেঞ্জ পেনাল্টি দিয়ে, নো শো পেনাল্টি দিয়ে বুকিং করা যায়। কিন্তু হোটেলের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা বিশাল বড় কমপ্লিকেটেড। অ্যাজ অফ নাও আমরা যতটুকু বুঝতে পেরেছি যে হোটেল হচ্ছে টোটালি নন রিফান্ডেবল, নন চেঞ্জেবল হইতে পারে। তার মানে আপনার ৬৫,০০০ টাকা একেবারে জলে চলে গেল। সো কত বড় একটা হুমকি। সো সর্বশেষ কথাটা এইটাই যে এই প্রবাস খাতটা বাঁচাইতে হইলে এই প্রবাস খাতটা একটু যদি স্বস্তি ফিরিয়ে আনতে চাই, এই যার উপর ভিত্তি করে আসলে আমাদের এই ফাইন্যান্স, আমাদের এই যে এই অর্থনৈতিক সমৃদ্ধি, আমাদের আসলে জিডিপি এত স্ট্রং যে প্রবাসীরা দিনরাত শুধুমাত্র খেটে আমাদের দেশের অর্থনীতিকে স্ট্রং অবস্থানে রেখেছেন। তাদের পরিবার-পরিজন সবকিছু মানে এত সাপোর্ট দিচ্ছে, তাদেরকে আসলে কিন্তু এই ক্রাইসিস মোমেন্টে আমাদের একটু সাপোর্ট দেওয়া দরকার। সো আমি সকল প্রবাসী ভাইদের পক্ষ থেকে, বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল পক্ষ থেকে মাননীয় সরকার এবং কর্তৃপক্ষকে একটু আসলে আমি মানে কি বলবো একটু সুদৃষ্টি দেখারও অনুরোধ জানাচ্ছি, সবিনয় অনুরোধ জানাচ্ছি যে প্লিজ ব্যাপারটা আপনারা আবার একটু বিবেচনা করে দেখবেন যে আসলে আমরা যারা আছি
আসলে আমাদেরও তো ভ্যাকসিন দরকার, ঠিক আছে? কিন্তু আমাদের প্রবাসী ভাইদের কিন্তু বেশি দরকার। কারণ তারা কিন্তু আসলে অন্য দেশে যাওয়া বা তাদের এই যে চাকরিটা ভবিষ্যৎটা পুরা সবকিছুই কিন্তু একটা বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। আমরা ১ মাস পরে হয়তো ভ্যাকসিন নিলেও কোনো সমস্যা নেই। নিজের দেশেই আছি। কিন্তু আসলে যারা কর্মসংস্থানের জন্য অন্য দেশে পাড়ি জমাচ্ছে, সেই দেশের যে এত রেস্ট্রিকশন আছে, এখানে কিন্তু আসলে যদি তারা ভ্যাকসিন না পায় তাহলে এটা অনেক বড় একটা বিপদ হয়ে যাবে। অনেক দেশ কিন্তু বন্ধ হয়ে গেছে এখন। ইতিমধ্যে অনেক দেশই এখন বাংলাদেশীদেরকে যেতে দিচ্ছে না। এবং হাতে গোনা কয়েকটা দেশ আছে, তার মধ্যে সৌদি আরব অন্যতম। যেখানেই কিনা বাংলাদেশের মানে প্রবাসীদের ৩১% মানে বাংলাদেশের ১০০ জন প্রবাসী সারা বিশ্বে আছে, তার মধ্যে ৩১ জন হচ্ছে সৌদি আরবে। তার মানে বুঝতেই পারছেন যে মিডল ইস্ট বলে কথা না, শুধুমাত্র সৌদি আরবের মার্কেটটা আমাদের এই প্রবাস খাতের জন্য কত বড়, কত গুরুত্বপূর্ণ। এবং এই সৌদি আরব ভিশন 2030 নিয়ে যে এগোচ্ছে, তার মানে ২০৩০ সাল পর্যন্ত কিন্তু আমরা জানি যে মানব সম্পদের কোনো ঘাটতি পড়বে না সেখানে। মানে ঘাটতি পড়বে না বলতে কোনো পড়বে না। আ আ কি বলে আপনার এখানে মন্দাভাব পড়বে না। সবসময় কিন্তু ২০২০-৩০ সাল পর্যন্ত কিন্তু এখানে মানব সম্পদ বাংলাদেশ থেকে যেতেই থাকবে ইনশাআল্লাহ। যদি সবকিছু ঠিকঠাক থাকে। সো এই খাতটা অবশ্যই আমাদেরকে একটু বিবেচনা করা উচিত। একটু সহানুভূতির দিক থেকে দেখা উচিত। সো আশা করি আমি যে আজকে আলোচনাটা করলাম এটা আপনাদের ভালো লেগেছে বা মনে হয়েছে যে এখানে কোনো একটা সমাধান হতে পারে। কিন্তু এখানে আপনাদেরও একটা দায়িত্ব আছে। আপনারা যারা দেখছেন তারা কিন্তু নিজ দায়িত্বে এই ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই দেখে, সচেতন হয়, বুঝতে পারে যে আসলে সমস্যার সমাধানটা কোথায়। এখন হয়তোবা অনেকে আপনার মনে হইতে পারে যে হোটেল বুকিং করলেই আমার সমাধান হয়ে গেল। আমি যদি হোটেল বুকিং করে সৌদি আরবে যাই তাহলেই সমাধান হয়ে গেল। না, এটা সমাধান না। এটা হয়তো সাময়িক সমাধান। আপনি হোটেল পেয়েছেন আপনার জন্য সমাধান। কিন্তু আপনার মতো হাজার লক্ষ প্রবাসী যে আটকে আছে তাদের জন্য কিন্তু সমাধান না। আমরা যদি গ্রেটার গুড এর কথা চিন্তা করি তাদের জন্য কিন্তু এটা সমাধান না। সো সর্বোপরি যদি আমরা সমাধানের কথা চিন্তা করি তাহলে কিন্তু ভ্যাকসিন ছাড়া কোনো সমাধান এখন নাই। সো ভ্যাকসিনই হচ্ছে একমাত্র সমাধান। সো সবার একমত হয়ে এই ব্যাপারটা নিয়ে আওয়াজ তুলতে হবে, জানাইতে হবে, বুঝাইতে হবে, অনুরোধ করতে হবে, রিকোয়েস্ট করতে হবে, লেগে থাকতে হবে। তাহলে হয়তোবা একটা সমাধান পাওয়ার সম্ভাবনা আছে। আপনার দায়িত্বটা কি? আপনি এখন যদি ভিডিওটা লাইভ দেখছেন, আপনার দায়িত্বটা হচ্ছে এই ভিডিওটা শেয়ার করা। যেন মানুষজন দেখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। তাহলে হয়তোবা একটু সচেতনতার সৃষ্টি হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলেই আজকে আমরা লাইভ ভিডিও শেষ করছি। বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল এর সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।